আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের যেই অধ্যায়টি আলোচনা করব সেটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আমাদের আজকের অধ্যায়ের নাম হচ্ছে ভ্যালুয়েশন অফ বন্ড অ্যান্ড স্টক। তো আমাদের এই ভ্যালুয়েশন অফ বন্ড অ্যান্ড স্টকের উপর দুইটি লেকচার হবে। তো প্রথম লেকচারে আমরা শিখব বন্ড ভ্যালুয়েশন, বন্ডের মূল্যায়ন। তো এই অধ্যায়টি কোন কোন ডিপার্টমেন্টে, কোন ইয়ারে, কোন অধ্যায়ে কোন সাবজেক্টে আছে সেটার একটা ডিসক্রিপশন এখানে দেওয়া আছে, সবাই এটি দেখে নিবে। তো প্রথমে আমরা দেখি বন্ড ভ্যালুয়েশন কি, সেই সম্পর্কে আমরা আগে একটু ডিটেলস জেনে নিই। দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজনে কর্পোরেশন বা সরকার ঋণের পরিমাণ, সুদের হার, পরিশোধকাল এবং অন্যান্য শর্তাবলী উল্লেখ করে যেই দলিল ইস্যু করে তাকে বন্ড বলে। ঠিক আছে, তো আমরা প্রথমে শিখে নিলাম যে বন্ড কাকে বলে। বন্ড হচ্ছে একটি দলিল, যেই দলিলে আমাদের ঋণের পরিমাণ, সুদের হার এবং পরিশোধ এবং অন্যান্য শর্ত দেওয়া থাকবে এবং সেটা ইস্যু করবে আমাদের সরকার বা কর্পোরেশন যেগুলো আছে তারা। তো বন্ডটা তিনভাবে ইস্যু করা হয় সাধারণত, লিখিত মূল্যে, বাট্টা এবং প্রিমিয়াম সহ। তো আমরা দেখি যে কখন বুঝবো লিখিত মূল্যে ইস্যু করা হয়েছে, কখন বুঝবো বাট্টা, আর কখন বুঝবো প্রিমিয়ামে। তো এইখানে কিছু হেল্পলাইন দেওয়া আছে যেগুলো তোমরা অঙ্কের অ্যান্সার দেখে কিছুটা আইডেন্টিফাই করতে পারবে যে তোমার অঙ্কগুলো ঠিক মতো হচ্ছে কিনা। কিছু নেচার আছে, যে কেমন নেচারটা, যে আমাদের কুপন রেট অর্থাৎ সুদের হার তার সমান যদি ডিসকাউন্টিং রেট হয়, অর্থাৎ বাট্টার হার আর যদি সুদের হার সমান হয়, তাহলে অবশ্যই রেজাল্টটা তোমরা যে ক্যালকুলেশন করে যে রেজাল্টটা বের করবা সেটা ফেস ভ্যালু এবং বন্ড ভ্যালুর সমান হবে। তো যখন এই দুইটা ভ্যালু সমান হয় তখন আমাদের বের হবে হচ্ছে বন্ড সেলস অ্যাট পার, অর্থাৎ যেই লিখিত মূল্যেই বন্ডটা বাজারে বিক্রি করা হয়েছে, যা বা বিক্রি করা হবে বা ইস্যু করা হবে। তারপরে যদি দেখো যে কুপন রেটটা ডিসকাউন্ট রেটের চাইতে ছোট, তখন অবশ্যই ফেস ভ্যালুটা আমাদের কি হবে, বড় থাকবে এবং বন্ডের ভ্যালু কম হয়ে যাবে। অর্থাৎ বন্ড যেহেতু তুমি কম মূল্যে ইস্যু করতেছো, সেই জন্য এখানে লেখা আসছে কি বন্ড সেলস অ্যাট ডিসকাউন্ট। আবার যদি কুপন রেট বেশি হয় ডিসকাউন্ট রেটের চাইতে, তখন বন্ডের মূল্যটাও বেশি হবে ফেস ভ্যালুর চাইতে। তখন তুমি সেটা যেই মূল্য তোমার লিখিত ছিল সেটা থেকে তুমি বেশিতে ইস্যু করতে পারতেছো, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে বন্ড সেলস অ্যাট প্রিমিয়াম। তো এখানে কুপন রেট, ডিসকাউন্ট রেট, ফেস ভ্যালু, বন্ড ভ্যালু, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করেছি। এগুলো আসলে কি এবং কিভাবে কি করতে হয় সেই সম্পর্কে আমরা ডিটেলস কিছুক্ষণ পরে আমরা দেখব। তো এখানে আরও কিছু শর্ত দেওয়া আছে, সেই শর্তগুলো একটু খেয়াল করবে। যে যদি ফেস ভ্যালু বড় হয় নিট সেলস ভ্যালু থেকে, তাহলে অবশ্যই কুপন রেটটা কি হবে, ছোট হবে ওয়াইটিএম, ইল টু ম্যাচুরিটি, এটা থেকে। আবার ফেস ভ্যালু কি হবে আমাদের ছোট, কিন্তু যদি নিট সেলস ভ্যালু বড় হবে। কখন এই শর্তটা হবে, যখন দেখবা যে আমাদের কুপন রেট আর আমাদের ওয়াইটিএম এর মধ্যে সম্পর্কটা হবে কেমন, যে কুপন রেট বড় হবে, ওয়াইটিএম ছোট হবে। কুপন রেট আর ওয়াইটিএম আমাদের দুজনের মধ্যে সম্পর্ক দ্বারাই আমরা ডিটারমাইন করতে পারবো আমাদের ফেস ভ্যালু আর নিট সেলস ভ্যালু কেমন হবে। আবার আরও কিছু ডিসিশন দিতে বলে অঙ্কে, যে তুমি বন্ডটা কি সেলস করবা নাকি হোল্ড বা পারচেস করবা। তখন আমরা কিভাবে বুঝবো, দেখবা যে আমাদের সেলস ভ্যালু কত এবং বন্ড আমরা যেটা ক্যালকুলেট করে বের করেছি বন্ড ভ্যালু, সেটা কত। প্রশ্নে সেলস ভ্যালুর সাথে বন্ড ভ্যালুর কম্পেয়ার করে যদি দেখো সেলস ভ্যালু বেশি বন্ড ভ্যালুর তুলনায়, তাহলে আমরা কি করব, ইনভেস্টর সেলস দ্য বন্ড, ইনভেস্টর শেয়ারটা বন্ডটা বিক্রি করে দেবে। আর যদি দেখো সেলস ভ্যালু কম, বন্ড ভ্যালু বেশি, অর্থাৎ তুমি যেই বন্ডটার মূল্যায়িত করছো অর্থাৎ বর্তমান মূল্য বের করছো সেটা যদি বেশি হয় সেলস ভ্যালু থেকে, অবশ্যই সে কী করবে, ইনভেস্টর সে নতুন করে আবার বন্ডটা পারচেস করবে, ঠিক আছে, বা হোল্ড করবে, বন্ডটা রেখে দিবে। তো বন্ডের কিছু প্রকারভেদ আছে। জামানতের ভিত্তিতে বন্ড, জামানতযুক্ত এবং জামানতবিহীন বন্ড। বন্দিকির ভিত্তিতে দুইটি প্রকার, বন্দিকি বন্ড, ইক্যু পেমেন্ট ট্রাস্ট সার্টিফিকেট। মেয়াদের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে, পরিশোধ্য এবং অপরিশোধ্য বন্ড। নিবন্ধনের ভিত্তিতে দুইটি ভাবে বিভক্ত করা হয়েছে, নিবন্ধন বন্ড, অনিবন্ধন বন্ড।
রূপান্তরের ভিত্তিতে দুইটি প্রকার, রূপান্তরযোগ্য ও রূপান্তরযোগ্য, এবং অন্যান্য কিছু বন্ড আছে, কুপন বন্ড, অসীম বন্ড অর্থাৎ জিরো কুপন বন্ড, আই বন্ড, জাং বন্ড, ইউরো বন্ড, বিদেশি বন্ড। তো আমাদের পরীক্ষায় যেইগুলো আসে সেইগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করেছি। তো প্রথমে সেগুলোতে যাওয়ার আগে আমরা দেখে নেব বন্ড মূল্যায়ন কি। আমরা আমাদের চ্যাপ্টারটা হচ্ছে বন্ড ভ্যালুয়েশন। এখন এই বিষয়টা কি সেটা আমরা একটু জেনে নিই। বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট ঝুঁকি, ভবিষ্যতের নগদ প্রবাহ প্রভৃতি বিবেচনা করে তার বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বন্ড মূল্যায়ন বলে। অর্থাৎ বিনিয়োগকারী যখন ঝুঁকি এবং ভবিষ্যৎ নগদ প্রবাহকে বিবেচনা করে সেগুলোকে বর্তমান মূল্যে অর্থাৎ আজকের মূল্যে রূপান্তর করে তখন সেটাকে বলা হবে বন্ড ভ্যালুয়েশন। বন্ড ভ্যালুয়েশন, বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হলে নিচের কয়েকটি বিষয় অবশ্যই থাকতে হবে, তথ্য থাকতে হবে আমাদের প্রশ্নে। সেটি কি কি? পরিশোধকালের বন্ডের মূল্য, অর্থাৎ নির্দিষ্ট সময়ের শেষে বন্ডটা কত টাকা পরিশোধ করতে হবে সেই মূল্য দেওয়া থাকবে। প্রতি বছর কত টাকা সুদ হবে সেই সুদের হার দেওয়া থাকবে। প্রতি বছর প্রদত্ত সুদের পরিমাণ দেওয়া থাকবে বা এটা বের করে নিতে হবে। পরিশোধকাল থাকবে আর প্রত্যাশিত আয়ের হার থাকবে। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব কুপন বন্ড। যে বন্ডের যে প্রকারভেদ ছিল সেখানে একটা প্রকারভেদ ছিল হচ্ছে কুপন বন্ড, অর্থাৎ প্রতি বছর প্রদত্ত সুদের পরিমাণের বর্তমান মূল্য এবং পরিশোধকালে বন্ডের বর্তমান মূল্যের যোগফলই হলো বন্ডের মূল্যায়ন। অর্থাৎ বন্ডটা যখন ইস্যু করা হয় সেখান থেকে আমাদের কিছু ইন্টারেস্ট পাওয়া হয়, সেই ইন্টারেস্টটা প্রতি বছর যেই টাকাগুলো পাওয়া হবে সেগুলোকে বর্তমান মূল্যে রূপান্তর করতে হবে, প্লাস একটা নির্দিষ্ট সময় শেষে বন্ড থেকে যেই মূল্যটা পাওয়া যাবে সেটারও ডিসকাউন্টিং করতে হবে। অর্থাৎ সবগুলো ভ্যালুকে আমরা ডিসকাউন্টিং করে বন্ডের বর্তমান মূল্য রূপান্তর করতে পারবো। তাহলে আমাদের সূত্রটা হবে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট, অর্থাৎ যেই সুদগুলো পাওয়া হবে সেগুলোর প্রেজেন্ট ভ্যালু প্লাস পিবি অফ রিপেমেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ যেই টাকাটা আমাদের রিপেমেন্ট করা হবে সেইটার বর্তমান মূল্য। এখানে মিনিংগুলো দেওয়া হয়েছে। এমভি মানে ম্যাচুরিটি ভ্যালু, মেয়াদ পূর্তিতে কত টাকা হলো। আর এর বিভিন্ন নাম আছে। আর দ্বারা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, ইনটু ম্যাচুরিটি, ডিসকাউন্ট রেট, মার্কেট ইন্টারেস্ট রেট, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ বন্ড, অপরচুনিটি কস্ট, ক্যাপিটালাইজেশন, এইরকম অনেকগুলো নাম আছে। এন দ্বারা নাম্বার অফ ইয়ার, ইন্টারেস্ট আর কুপন, ইন্টারেস্টের আরেকটা নাম হচ্ছে কুপন রেট। তো আমাদের অঙ্কে যদি সুদ একাধিক বছর গণনা করা হয় তাহলে আমাদের কাজ হবে বছরের যতবার সুদ প্রদান করা হবে তত দিয়ে ইন্টারেস্ট এবং আরকে ভাগ করতে হবে এবং এন এর সাথে গুণ করতে হবে। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে। তো এই এক্সাম্পলে মোটামুটি বন্ড ভ্যালুয়েশনের অনেকগুলো রিকোয়ারমেন্ট কভার করবে আশা করি। তো প্রথমে বলছে রাজু Industries has outstanding a টাকা 1 লাখ per value bond with an 8% coupon interest rate, অর্থাৎ রাজু এন্টারপ্রাইজের 1000 টাকার একটা বন্ড আছে যার মূল যেটাকে ফেস বলি বা পার ভ্যালু বলি, যার উপর সুদ ধরা হবে 8%। দ্য বন্ড হ্যাজ 12 years রিমেইনিং টু ইটস ম্যাচুরিটি ডেট, অর্থাৎ এটি 12 বছর পরে ম্যাচুরিটি অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হবে। তাহলে এখানে আমাদের এন এর মান হলো 12, কুপন রেট 8% আর আমাদের অঙ্কে ফেস ভ্যালু দেওয়া ছিল 1000 টাকা। রিকোয়ারমেন্ট একে করতে বলছি কি, ইফ ইন্টারেস্ট ইজ পেইড অ্যানুয়ালি, যদি সুদ প্রতি বছর দেওয়া হয়, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য বন্ড হোয়েন দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 7%, 8%, 9%। তিনটা রেজাল্ট আমরা বের করবো। প্রথমে 7%, এরপর 8%, এরপর 9% ডিসকাউন্ট রেট ধরে বন্ডের বর্তমান মূল্য বের করব। তো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 7%, ফেস ভ্যালু 1000, ইন্টারেস্ট 1000 টাকার 8% 80 টাকা, আয়ুষ্কাল ছিল আমাদের 12 বছর। তো বন্ড ভ্যালু সূত্রের মধ্যে আমরা ইন্টারেস্ট 80 টাকা বসালাম, আর এর মান 7% 0.07 আর এন এর মান 12 বসালাম। আর ম্যাচুরিটি ভ্যালু অঙ্কে যদি ম্যাচুরিটি ভ্যালু আলাদাভাবে দেওয়া না থাকে তাহলে ফেস ভ্যালুটাই আমরা ম্যাচুরিটি ভ্যালু ধরবো। তো এইভাবে হিসাব করে আমরা পেলাম 1079 টাকা।
তো দ্বিতীয় রিকোয়ারমেন্টও আমরা হিসাব করে 8% ধরে আর এর জায়গায় আর এর মান চেঞ্জ করে পেলাম 1,000 টাকা। আর তৃতীয় যে ছিল 3 নাম্বারটা ছিল 9%, 9% ধরে পড়েছি আমরা 929 টাকা। এই হলো আমাদের রিকোয়ারমেন্ট 1। রিকোয়ারমেন্ট 2 এ জানতে চাইছে ইন্ডিকেট ফর ইচ কেস ইন পার্ট এ, অর্থাৎ পার্ট এ তে আমরা 3টা কাজ করছি, একবার 7, একবার 8, একবার 9% ধরে বন্ডের ভ্যালু বের করছি, সেটার কথাই বলতেছে। দ্য ইজ সেলিং অ্যাট ডিসকাউন্ট, অ্যাট প্রিমিয়াম অর অ্যাট পার। তো নিচে কোনটা ডিসকাউন্টে, কোনটা প্রিমিয়ামে এবং কোনটা পারে আমাদের পার ভ্যালুতে ইস্যু করা হয়েছে সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। আমরা শিখছিলাম যে মার্কেট ভ্যালু, ঠিক আছে, মার্কেট ভ্যালু অথবা এই যে বন্ড ভ্যালু যেটা আমরা বের করছি সেটা যদি বড় হয় ফেস ভ্যালুর চাইতে, সেটাকে বলি আমরা প্রিমিয়াম। অর্থাৎ দেখো ফেস ভ্যালু ছিল 1,000 কিন্তু আমাদের মার্কেট ভ্যালু 1,079 টাকা, আমাদের কি মার্কেট ভ্যালু বেশি, এই জন্য আমরা কি বলবো, এটাকে প্রিমিয়াম বলবো। তো প্রিমিয়াম হয়েছে এখানে আমাদের আরেকটা কন্ডিশন ওয়াইটিএম। কেন প্রিমিয়াম হলো, কারণ আমাদের অলওয়েজ মনে রাখবা যে ওয়াইটিএম থেকে যদি কুপন রেট বড় হয় অলওয়েজ সেটা প্রিমিয়াম হবে, ঠিক আছে। আবার মার্কেট ভ্যালু আর ফেস ভ্যালু দেখো সমান, সমান হওয়ার কারণে আমরা এখানে বলছি পার, অর্থাৎ লিখিত মূল্য যা ছিল মার্কেট ভ্যালু তাই। এই দেখো এখানে 1,000, আমাদের ফেস ভ্যালু কিন্তু 1,000 টাকাই ছিল। এটা কখন ঘটবে, যখন দেখবা ওয়াইটিএম অর্থাৎ এই যে ডিসকাউন্টিং রেট, আমাদের অঙ্কে আর এর মান ছিল, এই আর এর আরেকটা নাম হলো ওয়াইটিএম, ইন্টারনাল ইনটু ম্যাচুরিটি 8%। তো 8% আর আমাদের কুপন রেটও কিন্তু ছিল 8%, দুইটাই কিন্তু সেম। তখন আমাদের কি হয়েছে, পার ভ্যালু অর্থাৎ ফেস ভ্যালু আর মার্কেট ভ্যালু সমান। আবার যদি মার্কেট ভ্যালু থেকে ফেস ভ্যালু ফেস ভ্যালু থেকে মার্কেট ভ্যালু ছোট হয় তাহলে তখন ডিসকাউন্ট। ডিসকাউন্ট কখন হবে, যখন আমাদের কুপন রেট বা ইন্টারেস্ট রেটের চাইতে ওয়াইটিএমটা বড় হবে। তাই কিন্তু এখানে ঘটছে, দেখো আমাদের কুপন রেট ছিল 8% কিন্তু এখানে 9%, ডিসকাউন্ট রেট বড়, এই জন্য ডিসকাউন্টিংয়ে ইস্যু করা হবে। আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট ছিল ইউজিং দ্য 10% রিকোয়ার রেট ফাইন্ড দ্য বন্ড ভ্যালু হোয়েন ইন্টারেস্ট ইজ পেড সেমিউয়ালি। অর্থাৎ ওই 10% দিয়ে আবার করতে বলছে আমাদের বন্ডের ভ্যালু যদি বছরে 2 বার সুদ গণনা করা হয়। সেমিউয়ালি মানে অর্ধবার্ষিকী, অর্থাৎ বছরে 2 বার সুদ গণনা করা হয়। তো আমরা শিখছিলাম যদি বছরে একাধিকবার সুদ গণনা করা হয় তাহলে ইন্টারেস্টকে ভাগ করতে হবে। ইন্টারেস্ট নর্মালি 80 টাকা হওয়ার কথা কিন্তু 2 দিয়ে ভাগ করলো, কেন, কারণ হলো সেমি অ্যানুয়াল বলছে, অর্থাৎ অর্ধবার্ষিকী 2 দ্বারা ভাগ করলাম। আর এর সাথেও ভাগ দেবে, 10% ছিল, 10%কে 2 দ্বারা ভাগ করলে 5%। আর আয়ুষ্কাল ছিল 12 বছর, 12 দুগুণে 24। তো এইগুলো এখানে বসানো হয়েছে, বসানোর পর আমাদের যে রেজাল্ট আসছে হলো 886 টাকা। আমাদের লাস্ট যে রিকোয়ারমেন্ট সেখানে বলছে দ্য বন্ড ইজ কারেন্টলি প্রাইস টাকা 960 অ্যান্ড রিকোয়ার রেট অফ রিটার্ন 9%, শুড দ্য ইনভেস্টর হোল্ড অর সেলস দ্য বন্ড। বলছে যে এখন যদি 960 টাকা হয় বন্ডের মূল্য, বাজারে বিক্রি করতে যদি 960 টাকা পাও, অর্থাৎ সেলস ভ্যালু 960 এবং রিকোয়ার রেট অফ রিটার্ন যদি 9% হয়, তাহলে কি এই বন্ডটা রাখা উচিত নাকি বিক্রি করে দেওয়া উচিত। তো আমাদের বলছে 9%, তাহলে আমরা দেখি 9%-এ কত বেড়েছিল, 929 টাকা। আর আমাদের এখানে বলছে 960 টাকা, অর্থাৎ বাজারের বিক্রয় মূল্যটা বেশি, তাহলে কি করবে সে এটা বিক্রি করে দেবে। দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য বন্ড 960 ইজ হায়ার দ্যান দ্য ইন্ট্রিনসিক ভ্যালু। এই যে আমরা যে বন্ডের ভ্যালু বের করছি সেটা আর একটা নাম হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। তো ইন্ট্রিনসিক ভ্যালু আমাদের কি এখানে যে রিকোয়ারমেন্ট 3-তে আমরা পেয়েছি, অ্যাজ দ্য বন্ড ইজ ওভার প্রাইস দ্য ইনভেস্টর মে সেলস ইট, এটা বিক্রি করে দেবে, ঠিক আছে, বেশি হওয়ার কারণে মূল্যটা, বাজারে বিক্রয় মূল্য বেশি হওয়ার কারণে সেটা বিক্রি করে দেবে। এই হলো আমাদের প্রথম এক্সাম্পল। আমরা এরপরের যেই পার্টটা ছিল সেটা হলো আমাদের বন্ডের আরেকটা বন্ড, অপরিশোধ বন্ড, অর্থাৎ যেই বন্ডে কোনো মেয়াদ থাকে না এবং বন্ডের মূল্য পরিশোধ করতে হয় না, তাকে কি বলবো আমরা, অপরিশোধ বন্ড। আগেরটা আমরা দেখেছি কুপন বন্ড, যেটাতে মেয়াদ ছিল, আর এখন যেটা দেখতেছি সেটাতে মেয়াদ ছাড়া। তো মেয়াদ যখন থাকবে না তখন আমাদের ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্টকে আমরা ডিসকাউন্টিং রেট দ্বারা ভাগ করব। তো আমাদের একটা অঙ্ক দেওয়া হয়েছে এখানে, এই টাকা 1000 বন্ড ইজ কারেন্টলি সেলিং ফর টাকা 900, অর্থাৎ 1000 টাকার একটা বন্ড বিক্রি করবে 900 টাকা। দ্য কুপন রেট 14%, অর্থাৎ সুদের হার হচ্ছে 14% এখানে।
কুপন হার, অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্টেড আর এর মান দেওয়া আছে 15%, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড শুড ইট বি বোথ, অর্থাৎ এটা কি কিনবে কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। তো এখন দেখো যে আমাদের সূত্র ছিল ইন্টারেস্টকে ডিসকাউন্ট রেট দ্বারা ভাগ। তো ইন্টারেস্ট কত, 1000 টাকার উপর অলওয়েজ ফেস ভ্যালুর উপর ইন্টারেস্ট ধরা হয় 14%, 1000 টাকায় 14% 140 টাকা, ফেস ভ্যালু ছিল 1000, বিক্রয় মূল্য ছিল 900, কুপন রেট 14%, আর এর মান 15%, আমাদের রেজাল্ট আসতেছে 933 টাকা। তো এই 933 কিন্তু আমাদের কি সেলস ভ্যালু থেকে বেশি, অর্থাৎ সে কি করবে, সে বন্ডটা রেখে দিবে। সেলস ভ্যালু যদি বেশি হতো তাহলে বিক্রি করে দিত, যেহেতু সেলস ভ্যালু বেশি না তাহলে সে বন্ডটা হোল্ড করবে। এরপরে আমাদের আরেকটা প্রকারভেদ ছিল জিরো কুপন বন্ড, অর্থাৎ যখন সমমূল্যের নিচে উল্লেখযোগ্য পরিমাণ বাট্টা প্রদান করার মাধ্যমে বন্ড বিলি করা হয় তখন তাকে জিরো কুপন বন্ড বলে। বিক্রয় মূল্য এবং লিখিত মূল্যের পার্থক্যটাই বিনিয়োগকারীর মুনাফা, অর্থাৎ জিরো কুপন বন্ডে কোনো সুদের হার উল্লেখ থাকবে না, এখানে সমমূল্য বা তার কম মূল্যে বাজারে বিক্রি করা হবে। তো লিখিত মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্যটাই হচ্ছে বিনিয়োগকারীর মুনাফা। তো জিরো কুপন বন্ডের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া হয়েছে। লিখিত মূল্য বেশি হবে এবং বিক্রয় মূল্য কম হবে, কোনো সুদ প্রদান করা হয় না, অর্থাৎ জিরো কুপন বন্ড মানে কোনো সুদ থাকবে না। বিক্রয় মূল্য এবং লিখিত মূল্যের পার্থক্যই হবে বিনিয়োগকারীর মুনাফা। মেয়াদ পূর্তিতে লিখিত মূল্য পরিশোধ করা হয়, যেটা আমাদের অপরিশোধিত ঋণের মধ্যে ছিল না। তারপরে হচ্ছে বন্ডের মেয়াদ সুনির্দিষ্ট উল্লেখ থাকবে, যেটা আমরা আগের যেই প্রকারভেদটা পড়েছিলাম সেখানে কোনো ম্যাচুরিটি পিরিয়ড ছিল না, মালিকানা হস্তান্তরযোগ্য। ঠিক আছে, তো আমাদের এই আমরা আগের 1 নম্বরে যে প্রকারভেদটা দেখেছিলাম কুপন বন্ড, কুপন বন্ডের দেখো এখানে ছিল কুপন প্লাস যেই ম্যাচুরিটি ভ্যালু সেটা একত্রে করে হচ্ছে আমাদের বন্ড ভ্যালু। যেহেতু জিরো কুপন বন্ড কুপন নেই, অর্থাৎ এই অংশটা আসতেছে না, শুধুমাত্র পরের যে অংশটা সেটা আমাদের জিরো কুপন বন্ডের সূত্র, অর্থাৎ MB/1+R পাওয়ার n, তাই এখানে দেখানো হয়েছে। দেখো এই যে ভ্যালু অফ জিরো কুপন বন্ড MB/1+R পাওয়ার n, MB মানে ম্যাচুরিটি ভ্যালু। তো এখানে একটা উদাহরণ সাজানো হয়েছে। তো অ্যাসিউম দ্য ফলোইং ইনফরমেশন ফর এক্সিস্টিং জিরো কুপন বন্ড, পার ভ্যালু দেওয়া আছে 1 লাখ টাকা, ম্যাচুরিটি টাইম 3 বছর, রিকভারি রেট অফ রিটার্ন 12%, হাউ মাচ শুড ইনভেস্টর বি উইলিং টু পে দোজ বন্ড, অর্থাৎ এই বন্ডের জন্য তাকে কত দিতে হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা সূত্র লিখলাম MB/1+R পাওয়ার n, MB হলো 1 লাখ টাকা। আমরা বলছিলাম যে যদি ম্যাচুরিটি ভ্যালু আলাদা দেওয়া না থাকে তাহলে ফেস ভ্যালুটাই ম্যাচুরিটি ভ্যালু হিসেবে ধরবো। n দেওয়া ছিল 3 বছর, আর এর মান 12%, আমাদের আসতেছে 71,178 টাকা। এই হলো 3টা প্রকারভেদ দেখলাম বন্ডের। তো আমাদের পরীক্ষায় 3টাই বেশি আসে। তা আমরা এখন দেখব ইনটু ম্যাচুরিটি, অর্থাৎ মেয়াদ পূর্তিতে উপার্জন হার। বিনিয়োগকারীগণ বাজার মূল্যের বন্ড ক্রয় করে নির্দিষ্ট হারে আয় প্রত্যাশা করে, অর্থাৎ বিনিয়োগকারী বাজার মূল্যের বন্ড ক্রয় করে নির্দিষ্ট হারে আয় অর্জন করবে। সুতরাং কোনো বিনিয়োগকারী সুনির্দিষ্ট মূল্যে বন্ড ক্রয় করে মেয়াদ পূর্তি পর্যন্ত উহার মালিকানা সংরক্ষণ করে যে হারে আয় পায় তাকে আমরা ইল টু ম্যাচুরিটি বলবো। তো ইল টু ম্যাচুরিটি অনেকটা IRR-এর মতো। তো এইখানে উপার্জন হারটা কিভাবে পাবো, ইন্টারেস্ট প্লাস RB মাইনাস নিট সেলস ভ্যালু ভাগ n ডিভাইডেড বাই RB প্লাস NSB ভাগ 2 × 100। ইন্টারেস্ট RB মানে রিডেমেবল ভ্যালু, পরিশোধ মূল্য, নিট সেলস ভ্যালু। তো অঙ্কে সরাসরি নিট সেলস ভ্যালু থাকতে পারে, নাও থাকতে পারে। নিট সেলস ভ্যালু না থাকলে আমরা সেলস ভ্যালু থেকে ফেস ভ্যালু থেকে সাথে প্রথমে ডিসকাউন্ট থাকলে বাদ দেব, প্রিমিয়াম থাকলে যোগ করলে পাবো সেলস ভ্যালু। আর ওই সেলস ভ্যালু থেকে যদি কোনো খরচ থাকে আদার কস্ট, সেই আদার কস্ট বাদ দিলে আমরা নিট সেলস ভ্যালু পাবো। আর আমাদের অঙ্কে আয়ুষ্কাল দেওয়া থাকবে। একটা এক্সাম্পল সাজানো হয়েছে এখানে। এক্সাম্পল নাম্বার 4, a 9% 12-year bond or 5,000 has been issued 5% discount and redeemed 3% premium, অর্থাৎ একটা 12 বছর মেয়াদি 5,000 টাকা মূল্যের একটি বন্ড 9% সুদের হারে ইস্যু করা হবে, অর্থাৎ বিক্রি করা হবে 5% ডিসকাউন্ট, অর্থাৎ 5,000 থেকে আমাদের এই 5% ডিসকাউন্ট বাদ দিতে হবে, তাহলে পাবো আমরা সেলস ভ্যালু।
আর রিডিম অর্থাৎ পরিশোধ করা হবে 3% প্রিমিয়াম, প্রিমিয়াম মানে বৃদ্ধিতে, অর্থাৎ 5,000 টাকার সাথে আরও 3% টাকা অ্যাড করতে হবে। আর ফ্লোটেশন কস্ট হবে 2% অফ ফেস ভ্যালু, অর্থাৎ এটা বাজারে বিক্রি করার সময় ইস্যুইং কস্ট হচ্ছে তাদের 2%। ক্যালকুলেট দ্য ইল টু ম্যাচুরিটি, ওয়াইটিএম বের করতে বলছে আমাদের। ওয়াইটিএম এর সূত্র আমরা লিখেছি এখানে, ইন্টারেস্ট আরবি মাইনাস এনএসবি ভাগ এন ডিভাইডেড বাই আরবি প্লাস এনএসবি ভাগ 2 ইন্টু 100। তো আমাদের এখানে প্রথমে ফেস ভ্যালু 5,000, সেলস ভ্যালু আমরা বলছিলাম যদি ডিসকাউন্ট থাকে সেটা বাদ দিব, ডিসকাউন্ট বলছিল 5%, তাহলে আমাদের আসতেছে 4,750 টাকা। আর রিডেমেবল ভ্যালু পরিশোধ মূল্য যেটা বলছিল প্রিমিয়ামটা আমরা অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। ফ্লোটেশন কস্ট ফেস ভ্যালুর উপর ধরতে বলছে 2%, 100 টাকা। আর নেট সেলস ভ্যালু আমরা বলছিলাম সেলস ভ্যালু থেকে আদার কোনো কস্ট থাকে সেটা বাদ দিলে পাবো আমরা নেট সেলস ভ্যালু। আর ইন্টারেস্ট সবসময় ফেস ভ্যালুর উপর হবে 9%, আর বছর ছিল 12। আমরা হিসাবে ক্যালকুলেট করে দেখলাম 10.03% ইন্টু ম্যাচুরিটি, ঠিক আছে। মেয়াদ পূর্তিতে উপার্জন হার কত। তো আমাদের পরবর্তীতে জানতে চাওয়া হয়েছে এক্সপ্লেইন দ্য রিলেশন দ্যাট এক্সিস্ট বিটুইন দ্য কুপন ইন্টারেস্ট রেট অ্যান্ড ইনটু ম্যাচুরিটি অ্যান্ড দ্য পার ভ্যালু অ্যান্ড দ্য মার্কেট ভ্যালু অফ বন্ড, অর্থাৎ রিলেশন দেখাইতে বলছে ইন্টারেস্ট এবং ইনটু ম্যাচুরিটি পার ভ্যালুর সাথে মার্কেট ভ্যালু। প্রথমে আমরা দেখব কুপন রেটের সাথে ইনটু ম্যাচুরিটির সম্পর্ক কেমন। টাইম টু ম্যাচুরিটি ডিক্রিজ, অর্থাৎ আমাদের যে আয়ুষ্কাল সেই আয়ুষ্কালটা যদি কমতে থাকে তাহলে কি হবে, ওয়াইটিএম বিকেম ক্লোজ টু দ্য কুপন রেট, অর্থাৎ কুপন রেটের কাছাকাছি আসবে, ঠিক আছে। আমাদের মনে রাখতে হবে যতই আমাদের ম্যাচুরিটি পিরিয়ড অর্থাৎ এন এর মান যত কমতে থাকবে ওয়াইটিএম এবং কুপন রেট অর্থাৎ এই যে 10.03% সেইটা, আর এই আমাদের অঙ্কে 9% ছিল কুপন রেট, এটা অত কাছাকাছি আসবে, ঠিক আছে। রিলেশন বিটুইন পার ভ্যালু অ্যান্ড মার্কেট ভ্যালু, পার ভ্যালু এবং মার্কেট ভ্যালুর সাথে সময়ের কেমন সম্পর্ক সেটা আমরা বলতেছি। অর্থাৎ টাইম যত কমতে থাকবে মার্কেট ভ্যালু অফ বন্ড বিকেম ক্লোজ টু দ্য পার ভ্যালু, এটাও আমাদের পার ভ্যালু আর কি হবে এই মার্কেট ভ্যালু সমান হবে। আমরা আগে শিখে আসছিলাম যে যখন কুপন রেট আর ওয়াইটিএম সমান তখন মার্কেট ভ্যালু আর যেই পার ভ্যালু বা ফেস ভ্যালু সেটা কিন্তু সমান, অর্থাৎ এই টাইম যত কমবে তত আমাদের ওয়াইটিএম আর কুপন রেট সমান হবে, মানে কাছাকাছি আসবে। অর্থাৎ এই দুটো যখনই সমান হবে অর্থাৎ তখন মার্কেট ভ্যালু আর আমাদের যে বন্ডের যে ভ্যালু সেটাও কাছাকাছি আসবে বা সমান হবে। এরপরে আমরা যেটা শিখব ফেরতযোগ্য বন্ড অর্থাৎ কলেবল বন্ড। বন্ড নির্দিষ্ট মেয়াদের জন্য নির্দিষ্ট শর্তে ইস্যু করা হয়। শর্তের মধ্যে মেয়াদ পূর্তির পূর্বে পরিশোধের বিধান থাকলেও তাকে ফেরতযোগ্য বন্ড বলে, অর্থাৎ নির্দিষ্ট সময় দেওয়া বন্ডের, যেটা আমরা ইনটু ম্যাচুরিটিতে দেখেছি, একটা নির্দিষ্ট সময় শেষে যে আয়টা হলো সেটার হারটা কত সেটা হলো ওয়াইটিএম, আর কলেবল বন্ডটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের পূর্বেই যদি এটি ফেরতযোগ্য হয় তখন সেটাকে বলবো আমরা কলেবল বন্ড। সাধারণত লিখিত মূল্যের সাথে 1 বছরের সুদ যোগ করে ফেরতযোগ্য মূল্য নির্ধারণ করা হয়, ফলে লিখিত মূল্যের কল প্রাইসের চেয়ে বেশি হয়, অর্থাৎ ফলে লিখিত মূল্যে কল প্রাইসের চাইতে বেশি হয়, ঠিক আছে। তো এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে কলেবল বন্ডের। লিখিত মূল্য কম হবে, বিক্রয় মূল্য বেশি হবে, মেয়াদ পূর্তির পূর্বে পরিশোধ হবে, আর্থিক ঝুঁকি হ্রাস পাবে, প্রিমিয়াম প্রদান করা হবে, বিনিয়োগকারীর ক্ষতিগ্রস্ত হয় এবং ইস্যুকারী প্রতিষ্ঠান লাভজনক হয়, ঠিক আছে। তো এইখানে আমরা ওয়াইটিএম বের করা শিখব। বন্ডের প্রস্তাবিত মূল্যের অর্থ ও তার সুদের বর্তমান মূল্য যে হারে বাট্টা করে একত্রে বর্তমান মূল্যের সমান হয় তখন তাকে ওয়াইটিসি বলা হয়, ঠিক আছে। এটাও আইআরআর এর ধারণাই, এটা আমরা ক্যাপিটাল বাজেটে দেখে আসছি যে ওয়াইটিএম হচ্ছে মেয়াদ পূর্তির পর যেই সুদে আসলে যে টাকাগুলো পাবে তাকে যেই হারে ডিসকাউন্টিং করলে বর্তমান মূল্যের বিক্রয় মূল্যের সমান হবে সেটা হলো ওয়াইটিএম। আর এখানে হচ্ছে নির্দিষ্ট সময়ের আগেই যেই টাকাগুলো পাওয়া যায় সবগুলোকে যেই হারে ডিসকাউন্টিং করলে বিক্রয় মূল্যের সমান হবে সেটা হচ্ছে আমাদের ওয়াইটিসি ইনটু কল্ড। তো এখানে ওয়াইটিএম আর ওয়াইটিসির সূত্র প্রায় সেম, ওইখানে ছিল ফেস ভ্যালু আর এখানে বসছে সিপি অর্থাৎ কল প্রাইস বলবে এখানে, ঠিক আছে।
এখানে কল প্রাইস বলবো। তো এখানে কি কি জিনিস লক্ষণীয় সেটা একটু দেখে নেই। ইস্যুর তারিখ থেকে ফেরত তারিখ পর্যন্ত সময়কে বিবেচনা করতে হবে, ঠিক আছে। পরিশোধ মূল্য হবে কল প্রাইস, কত টাকা পরিশোধ করলো সেটাই হলো আমাদের কল প্রাইস। যেই সময় পর্যন্ত কল করা যায় না তাকে কল প্রোডাকশন পিরিয়ড বলে। লিখিত মূল্যের চেয়ে কল প্রাইস বেশি হবে, কল প্রাইস এবং ফেস ভ্যালু এর পার্থক্যটাই হবে কল প্রিমিয়াম, ঠিক আছে। তো এখন দেখি এটার উদাহরণটা একটু পরে দেওয়া হয়েছে একসাথে। চলতি উপার্জন হার, অর্থাৎ চলতি বছরে নির্দিষ্ট শতকরা হারে যে সুদ পাওয়া যায় তাকে চলতি মুনাফা বলে। চলতি মুনাফাকে বন্ডের বাজার মূল্য দ্বারা ভাগ করলে চলতি উপার্জন হার পাওয়া যায়, ঠিক আছে। প্রতি বছর যে সুদ পাবো আমরা, সেই সুদকে চলতি বছরের বাজার মূল্য দ্বারা ভাগ করলে আমরা পাবো কারেন্ট ইল্ড, অর্থাৎ চলতি উপার্জন হার। সুতরাং চলতি বছরের বন্ডের সুদ বাবদ প্রাপ্ত আয়কে হার বাজার মূল্য দ্বারা ভাগ করলে আমরা শতকরা যে হার পাবো সেটাকে আমরা বলবো চলতি উপার্জন হার। তো সতর্কতা দেওয়া হয়েছে এখানে একটু, যে এক বছরের সুদের পরিমাণকে বাজার মূল্য দ্বারা ভাগ করে চলতি উপার্জন হার বলা হয়। যদি অঙ্ক সেমি ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি এরকম থাকে, তাও আমরা কি করব, এটাকে এক বছরের সুদকেই বিবেচনা করব। এক বছরের সুদকে আমরা বিক্রয় মূল্য দ্বারা ভাগ করব, ঠিক আছে। তো সেলস ভ্যালু থাকলে ইন্টারেস্টকে সেলস ভ্যালু দিয়ে ভাগ করব। আর যদি সেলস ভ্যালু না থাকে তাহলে আমাদের কাজ হবে প্রথমে বন্ড ভ্যালু বের করে, এরপর বন্ড ভ্যালু দিয়ে আমরা কি করব, ইন্টারেস্টকে বন্ড ভ্যালু দ্বারা ভাগ করব। তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে কারেন্ট ইল্ডের। হেলথ ফুড বন্ড 7 year রিমেইনিং টু ম্যাচুরিটি, অর্থাৎ 7 বছর মেয়াদে একটি বন্ড। দ্য বন্ড হ্যাভ এ ফেস ভ্যালু 1000 ইন্টু ম্যাচুরিটি 8%, YTM দেওয়া আছে। দে পে ইন্টারেস্ট অ্যানুয়ালি, প্রতি বছর সুদ দেওয়া হয়, অ্যান্ড 9% কুপন রেট, অর্থাৎ ইন্টারেস্টের 9% দেওয়া। জানতে চাই হোয়াট ইজ দ্য কারেন্ট ইল্ড, কারেন্ট ইল্ড কত হবে। এবার অঙ্কে কিন্তু সেলস ভ্যালু নাই, আমরা বলছিলাম যখন সেলস ভ্যালু না থাকবে আগে আমাদের কাজ হবে বন্ড ভ্যালু তৈরি করা। তো বন্ড ভ্যালুর যেই কুপন বন্ড কীভাবে চিনলাম, কুপন রেট দেওয়া ছিল আর ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া ছিল 7 বছরের জন্য। আমরা একদম ফার্স্ট ফর্মুলাটা ইউজ করে বন্ড ভ্যালু বের করলাম, আর ইন্টারেস্টকে বন্ড ভ্যালু দ্বারা ভাগ করে আমরা কারেন্ট ইল্ড তৈরি করলাম। তারপরে আমাদের ক্যাপিটাল গেইন ও লস বের করতে বলতে পারে, সেটা আমরা YTM থেকে কারেন্ট ইল্ড বাদ দিলে পাবো লস। অ্যান্সারটা যদি পজিটিভ আসে তাহলে হবে গেইন, নেগেটিভ আসলে লস হবে। তো এখানে আরেকটা অঙ্ক দেওয়া হয়েছে, এখানে 4টা রিকোয়ারমেন্ট একসাথে। আমরা আগে প্রিভিয়াস এই যতগুলো টপিকস দেখলাম তার উপর। A 10 year 12% semi-annual coupon bond with a par value of 1000 may be called 4 year at call price of টাকা 1600. The bond sells for টাকা 1100. Assume that the bond has just been issued. অর্থাৎ 10 বছর মেয়াদি 12% সুদ অর্ধবার্ষিকী সুদে একটা বন্ড ইস্যু করা হবে, যার মূল্য হচ্ছে 1000 টাকা, এবং 4 বছর পরে এটা কল করা হবে। অর্থাৎ নির্দিষ্ট সময় কিন্তু এখানে 10 বছর, 4 বছর পরে তারা কল করবে। এটা হলো কলেবল বন্ড বলবো যেটাকে আমরা, যার মূল্য হচ্ছে 1060 টাকা আর বাজার বিক্রয় মূল্য হচ্ছে 1100 টাকা। আমাদের প্রথমে হচ্ছে YTM কত হবে। তো YTM এর সূত্র আমরা লিখলাম। YTM এখানে ফেস ভ্যালু ছিল 1000, ইন্টারেস্ট আমরা জানি ফেস ভ্যালুর উপর ধরতে হয় 12%, 2 দিয়ে এখানে ভাগ করলাম, সেমি অ্যানুয়াল বলছে এই জন্য 60 টাকা আসছে, এন এর সাথে গুণ করতে হবে 2 দিয়ে, ঠিক আছে। আর সেলস ভ্যালু ছিল 1100 টাকা। তো আমরা এখানে বসালাম ইন্টারেস্ট 60 টাকা, রিডেমেবল পরিশোধ মূল্য 1000 টাকা, নেট সেলস ভ্যালু, অঙ্কে কোনো আদার কস্ট না থাকে সেলস ভ্যালুটাই নেট সেলস ভ্যালু হবে। আবিষ্কার ছিল 10 দুগুণে 20, হিসাব করে আমরা 5.24% সেমি অ্যানুয়ালি রেট, এটাকে আমরা পরবর্তীতে 2 দিয়ে গুণ করে আবার বছরে কনভার্ট করে দিলাম। তো আমরা রেটগুলোকে সচরাচর বছরেই রাখি, এই জন্য আমরা অ্যান্সারকে আমরা বছরে কনভার্ট করে দিলাম। কারেন্ট ইল্ড আমরা শিখছিলাম 1 বছরের সুদের টাকাকে বিক্রয় মূল্য দ্বারা ভাগ করতে হবে। তো আমাদের 1 বছরের সুদ 12%-এ 120 টাকা, 1 বছরের বিক্রয় মূল্য হচ্ছে 1100 টাকা, ভাগ করে হচ্ছে 10.91%। ক্যাপিটাল গেইন বের করার নিয়ম ছিল YTM থেকে,
কারেন্ট ইল্ড বাদ দিব, এখানে লস আসছে কারণ নেগেটিভ। তারপরে আমরা শিখছিলাম ওয়াইটিসি কারেন্ট ইল্ড টু কল, অর্থাৎ মেয়াদ পূর্তির পূর্বে উপার্জন হার কত। আমাদের ইন্টারেস্ট ওই 60 টাকাই হবে। 1000 টাকার 12% 120 টাকা, আর হাফ ইয়ারলি হচ্ছে 60 টাকা। সেলস ভ্যালু 1100, কল প্রাইস ছিল 1060, আর কলের সময় ছিল হলো 4 বছর। আমাদের যেহেতু সেমি অ্যানুয়াল, এই জন্য 4 দুগুণে 8 হইতেছে। তো হিসাব করে আমরা পেলাম কি 5.09%, অর্থাৎ এটাকে যদি ইয়ারলিতে কনভার্ট করে 10.18%। ঠিক আছে। তো আমরা বন্ডের মূল্যায়নের কিছু প্রকারভেদ দেখব, যে আমরা যে ফেস ভ্যালু, তারপরে মার্কেট ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু বা বন্ড ভ্যালু এগুলো কি, সেগুলো একটু এখানে জেনে নিই। মূল্যায়ন বলতে কোনো আর্থিক সম্পদের বাজার মূল্যকে বোঝায়। আর্থিক সম্পদের মধ্যে বন্ড, ঋণপত্র, অগ্রাধিকার শেয়ার, ইকুইটি শেয়ার অন্যতম। এইসব সম্পদের মূল্যায়নের ক্ষেত্রে বিনিয়োগকারী, আর্থিক বিশ্লেষক এবং ব্যবস্থাপকগণ ভিন্ন ভিন্ন ধারণার আশ্রয় নেয়, ফলে ধারণাগত ভিন্নতার কারণে মূল্যায়ন ভিন্ন হয়। নিম্নে 3টি ধারণা উল্লেখ করা হলো। প্রথমে ফেস ভ্যালু। ঠিক আছে। জনসাধারণের কাছে শেয়ার, ঋণপত্র বিক্রয়ের উদ্দেশ্যে বিবরণীপত্রে আংশিক মূল্য প্রকাশ করা হয়, তাকে লিখিত মূল্য বলা হয়। ঠিক আছে। জনগণের কাছে যেই শেয়ার বা বন্ড বা ঋণপত্র বিক্রি করা হবে, বিবরণীতে যেই টাকাটা দেখানো হয় সেটাকে বলবো আমরা ফেস ভ্যালু। বাজার মূল্য কাকে বলে? যে শেয়ারের বাজারে বর্তমানে যে মূল্যে আর্থিক সম্পদ বা শেয়ার, সিকিউরিটি ক্রয় বিক্রয় হয় তাকে বাজার মূল্য বলে। অর্থাৎ বাজার মূল্যটা কিছু কিছু বিষয়ের উপর নির্ভরশীল। এইটা আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, শেয়ার বাজারের দক্ষতা, বিনিয়োগকারীর মানসিকতা এবং মুদ্রাস্ফীতির হারের উপর ডিপেন্ড করতেছে বাজার মূল্যটা কেমন হবে। তো এটাও আমাদের ক্যালকুলেটেডের বিষয় না। আর ফেস ভ্যালুটা আমাদের বিবরণী পত্রে সরাসরি লেখাই দেয় কত টাকা ইস্যু করা হবে, আর লিখিত মূল্য কত হবে। আমাদের যেটা ক্যালকুলেট করার বিষয় সেটা হচ্ছে অন্তর্নিহিত মূল্য, অর্থাৎ ইন্ট্রিনসিক ভ্যালু, যেটা আমরা এতক্ষণ শিখে আসছি 3টা নিয়মে: কুপন বন্ডে, জিরো কুপন বন্ডে এবং অপরিশোধযোগ্য ঋণপত্রে। মূল্যায়নের উপর প্রভাব বিস্তারকারী সব উপাদান বিবেচনা করে যেই মূল্য নির্ধারণ করা হয় তাকে অন্তর্নিহিত মূল্য বলা হয়। প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে ভবিষ্যৎ নগদ প্রবাহ, সুদের হার, উপার্জন হার, প্রবৃদ্ধির হার এবং সময় অন্যতম। এগুলো আমরা দেখে আসছি যখন আমরা বন্ড ভ্যালুয়েশন তৈরি করছি। তো আমাদের অঙ্কে আরও 2টা জিনিস ছিল, সুদের হার এবং প্রত্যাশিত আয়ের হার। তো আমরা দেখে নেই সুদের হার এবং প্রত্যাশিত আয়ের হার কি। আর্থিক প্রতিষ্ঠান এবং সিকিউরিটি মার্কেট তহবিল সরবরাহ করে থাকে, ফলে তহবিলের যোগানদাতা এবং বিনিয়োগকারী অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নের ভূমিকা রাখে। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কতগুলো চলকের উপর নির্ভর করে, এর মধ্যে অন্যতম সুদের হার। সুদের হার কম হলে তহবিল সরবরাহর পরিমাণ বৃদ্ধি পাবে আর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়বে। কিন্তু সুদের হার যদি বেশি হয় বিপরীত অবস্থা ঘটবে। সুদের হার এবং উপার্জন হারের সম্পর্ক নিম্নে আলোচনা করা হলো। সুদের হার কি আমরা দেখে নেই। ঋণ গ্রহীতা ঋণদাতাকে ঋণের জন্য যে হারে প্রদান প্রদান করে তাকে সুদের হার বলে। সুদের হার মূলত ঋণের ব্যয়, অর্থাৎ যে ঋণটা নেওয়া হলো তার ব্যয়টাই হচ্ছে সুদের হার। সুদের হারকে নিম্নোক্ত শ্রেণীতে বিভক্ত করা হয়। প্রথমে নামিক সুদের হার। প্রকৃত পক্ষে ঋণদাতা এবং ঋণ গ্রহীতা ঋণের উপর যে সুদ ধার্য করে তাকে নামিক সুদের হার বলে। একে প্রকৃত সুদের হারও বলা হয়। তো মুদ্রাস্ফীতির হার ঝুঁকিবিহীন আয় এবং ঝুঁকির প্রিমিয়াম যোগ করে নামিক সুদের হার নির্ণয় করা। এখানে একটা ফর্মুলা দেওয়া হয়েছে, RF প্লাস IP প্লাস RP। KI পাবো কীভাবে? RF প্লাস IP প্লাস RP দ্বারা। KI হচ্ছে নমিনাল ইন্টারেস্ট রেট, RF রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন অর্থাৎ ঝুঁকি মুক্ত প্রতিদানের হার, IP ইনফ্লেশন প্রিমিয়াম, আর RP হচ্ছে রিস্ক প্রিমিয়াম। এরপরে আরেকটা সুদের হার আছে, সেটা হলো কার্যকরী সুদের হার, যেটাকে ইংলিশে বলি আমরা এফেক্টিভ ইন্টারেস্ট রেট।
বছরে চক্রবৃদ্ধি একাধিকবার করা হলে প্রাথমিক আসল অর্থের উপর অর্জিত স্বাভাবিক এবং চক্রবৃদ্ধি সুদ মিলে মোট সুদের বাৎসরিক শতকরা যে হারে পাওয়া যায় তাকে কার্যকরী সুদের হার বলে। চক্রবৃদ্ধি যতবার হবে কার্যকরী বা প্রকৃত সুদের হার উল্লেখিত সুদের হারের চাইতে তত বেশি হবে। ঠিক আছে, প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র। প্রকৃত সুদের হার আমরা কিভাবে পাবো? EIR equal to 1 plus R by M power M minus 1, অর্থাৎ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। I হচ্ছে ইন্টারেস্ট রেট, সরি আর হচ্ছে ইন্টারেস্ট রেট, M হচ্ছে মাল্টিপ্লিকেটিং, অর্থাৎ বছরে কতবার সুদ গণনা করা হয়েছে। লাস্ট হচ্ছে আমাদের প্রত্যাশিত আয়ের হার কি, রেট অফ রিটার্ন কি। প্রত্যাশিত আয়ের হার হচ্ছে এমন আয়ের হার যা বিনিয়োগকারীগণ সংশ্লিষ্ট ঝুঁকির ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বিনিয়োগ থেকে দাবি করে। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে দেখব, নেক্সট লেকচার নাম্বার 2 স্টক ভ্যালুয়েশন। তো সেখানে আমরা স্টক ভ্যালুয়েশন শিখবো। আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।